প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে। আজকের আয়োজন ভিন্ন মাত্রায়। দর্শক, মোহনা টিভির এই অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকের নির্ধারিত প্রসঙ্গ গণভোট, সংস্কার ও ভবিষ্যতের রাজনীতি। দর্শক, এই বিষয়ে আমরা কথা বলবো। আজকে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে দুজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। চলুন আলোচনার শুরুতে তাদের সাথে পরিচয় করে দিই। রয়েছেন কর্নেল কাজী শরীফউদ্দীন, অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক ও বিশিষ্ট কলাম লেখক, এবং রয়েছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। দর্শক, আলোচনার সাথে থাকুন সেই প্রত্যাশা রেখেই শুরু করতে চাই। আপনাদের দুজনকে স্বাগত আয়োজনে। রহিন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখছি যে নতুন সরকার এলো, নতুন সংসদ চলছে, দ্বিতীয় দফায় প্রথম অধিবেশন চলছে। সংসদে যে একটি বিতর্কের পরিবেশ তৈরি হয়েছে তার কতগুলো কেন্দ্রে রয়েছে। তার একটি অন্যতম হচ্ছে যে জুলাই জাতীয় সনদের যে বাস্তবায়ন, বিশেষত সংবিধান সংস্কার যে পরিষদ গঠন করবার কথা ছিল গণরায়ের ভিত্তিতে, সেটি কেন হচ্ছে না, এটি নিয়ে আমরা সরকার দল এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের রাজনৈতিক বিরোধপূর্ণ পরিবেশ লক্ষ্য করছি। এটি নিয়ে নানা রকম বাকযুদ্ধ চলছে। আমরা দেখলাম যে বিগত তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে অধ্যাদেশগুলো জারি করেছিল সেটিকে মূল্যায়ন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানেও এখানে এই কমিটির মাঝে গণভোটে যে রায় বা গণভোট সংক্রান্ত যে অধ্যাদেশ, এটিকে আমলে নেওয়া হয়নি, মানে এটিকে পাস করা হবে না সামনের সংসদে। এটি নিয়ে একটা ধরনের বিতর্ক চলছে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে আসলে গণভোটের ভবিষ্যৎ কি? আমরা দেখলাম যে এত ফলাও করে প্রচার করে গণভোট করা হলো, গণভোটে জনগণের রায়ের কথা বলো, 61% মানুষ গণভোটের পক্ষে, তা হায়ের পক্ষে রায় দিল, কিন্তু সেটি শেষ পর্যন্ত সংসদে উঠবে না বিল আকারে। এটি কেন হচ্ছে? মানে রাজনীতির কোন জায়গা থেকে বিএনপি এটিকে আনতে চাইছে না? আপনি কি মনে করছেন? যে আপনাকে ধন্যবাদ। আমি বিশিষ্ট আলোচক শরীফ ভাইকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। যে বিষয়টার আপনি অবতারণা করলেন, যেহেতু আমার পার্টি এবং বামপন্থীরা এই বিষয়ক আমাদের পরিষ্কার অবস্থান আগে যে জায়গাটিকে বলেছিলাম, আমি সেই ধারাবাহিকতায় আমি কথাগুলো বলতে চাই। কিন্তু তার আগেই আমি একেবারেই সরাসরি যাওয়ার আগে একটু ছোট্ট করে ভূমিকাটার অন্যটা বলি। সেটা হচ্ছে, দেখেন, এই যে আমরা গণভোটের কথা বলছি, সনদের কথা বলছি, এই বিষয়ের ভিত্তিটা কি বা কার্যক্রমটা কি, এইটা নিয়ে মনে রাখতে হবে যে বিভিন্ন দল, আমাদের নানা মত আছে। এখন যে ঐক্যমত্যের কথা বলে, ওইখানে 30টা দলের মতো নানাভাবে আমরা আলোচনা করেছিলাম। এর বাইরেও কিন্তু আরও রাজনৈতিক দল ছিল, আছে, এবং দেশের জনগণ আছে, নানা শ্রেণী পেশার মানুষ আছে। ওটাই তো সব না। কিন্তু ভিত্তিটা হচ্ছে যে এত সবের পরেও যে আমরা একটা গণঅভ্যুত্থানের পরে নিজেরা আলোচনা করলাম, এবং আলোচনা করে কতগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছানো যায় কিনা সেই চেষ্টা করা হলো। তো এখানে ঐক্যমত্যের বিষয়টা কি আমি ছোট করেই বলছি, যে আমরা এখানে বলেছিলাম, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সেটাই আমাদের কথা ছিল, যে শতভাগ একমত যেগুলো হবে সেটাকেই ঐক্যমত্য ধরা হবে, আর কিছু পয়েন্ট এদিক ওদিক থাকলে চেষ্টা করা হবে, না হলে নাই। তো পরে কিন্তু বিষয়টাকে এইটাই যুক্তিপূর্ণ ছিল বলে আমরা মনে করি। এখানে বিষয়টার ডিফারেন্স আছে, যে পয়েন্টে একমত হয়েছে ভালো, আর অন্য পয়েন্টে যার যার মত আছে, যারা ক্ষমতায় যাবে তারা সেটা করার চেষ্টা করবে, নোট অফ ডিসেন্ট অন্য বিষয়গুলো। তাহলে ভিত্তি হচ্ছে ওইটাই বাস্তবায়ন। এখন সেটা ঐক্যমত্য হলো, সেটিকে ভিত্তি ধরেই সেটা বাস্তবায়নের পথে এগোনো। আমি বলছি, তাহলে এইটাকে আপনি সনদ নাম দেন, অন্য নাম দেন, কি নাম দেন, নামটা আমার বিবেচনায় ফ্যাক্টর না। তাহলে ওইটা আমি বাস্তবায়ন করব কি করব না, যারা ক্ষমতায় আছে দেখার ব্যাপার ওই জায়গায়। এখন এটা নিয়ে নানা মতের কারণে একটা গণভোটের প্রশ্ন আসলো, এবং আসলো সংবিধান সংস্কার পরিষদের। আমাদের পরিষ্কার অবস্থান তখনই বলেছি, প্রথম কথা, গণভোট প্রয়োজনে আমরা চাই, কিন্তু এই প্রয়োজনটা কখন? আমরা বলেছি আমাদের বিবেচনায় গণভোট এখন সংবিধানে নাই, তাহলে সংবিধানে আনতে হবে। তা সংবিধানে আনলে আপনাকে আনতে হবে হচ্ছে যে আফটার ইলেকশন সংবিধানে সংসদ আনবে, এবং গণভোট কখন প্রয়োজন? সংবিধানের অনেকগুলো বিষয় যেটা সংশোধন করা হবে, যেটা ইজিলি করা যাবে, রাষ্ট্রপতির কাছে যখন যাবে, অনেকগুলো বিষয় আছে, তিনি তখন মনে করলে গণভোটে দেবেন। গণভোট তখন প্রয়োজন,
না প্লিজ ভাই, এটা নিয়ে তো কথা না, আপনারা আসছি, বলেছেন, আমি আসছি বলেছেন। ওই কিন্তু ধারাবাহিকতা গণভোট তো হয়ে গেছে, না, এটি না, তো কিন্তু আসছি ওই সত্য। ধারাবাহিকতা আপনার হ্যাঁ। উত্তরেরটাই চলে আসবে। আমি বলছি যে পজিশনটা এটা ছিল, তাহলে প্রথম আমি আবার একটু রিপিট করি, না হলে আমি দেখছি যে আলোচনাগুলো হচ্ছে তাতে কংক্রিট করা যাচ্ছে না, মনে হচ্ছে যেন তাহলে যতগুলো ঐক্যমত্য হয়েছে কেউ করবে না, অমুক হবে না তমুক হবে না, যে এই আলোচনাগুলো অবান্তর। তাহলে এই একটা ব্যাপার। আর একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, এই আলোচনাটা আসছে কেন? আসছে হচ্ছে আমি যেটা বুঝেছি এবং ওইটা আগেও বলেছি, অনেকের মাথায় এটা আছে যে পুরো সংবিধান রিরাইট করতে হবে, 72 সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, বাদ দিতে হবে। আমরা বলেছি নো, কারণ ওই কমিটির নাম হয়েছে সংবিধান সংস্কার জেনজি কমিটি। 72 সংবিধান মানে না, না, এটা সে কোনো এটা বলেছে তাদের জেনজি, সে তো জেনজির কয়জনে সদস্য। ধারণ করে, আমি এই জন্য ওইটাকে কোনো গুরুত্বই দিচ্ছি না। আমি বলছি পুরনো ধারাবাহিকতা। তাহলে আমি আসি সংবিধান সংস্কার পরিষদের নামে যেটা যে যা করতে চায়, বা আপনি অন্য অন্য নামে গণভোটের নামে যেটা করতে চায়, আমি কোনটাকে ভিত্তি ধরবো? ভিত্তি হবে শতভাগ একমতের বিষয়গুলো আমরা বাস্তবায়ন করব কিনা। সেই জায়গা থেকে আমি দেখি প্রথমে যখন সংবিধান সংস্কার পরিষদের শপথটা করা হলো বা ওই যে অধ্যাদেশ দেওয়া হলো, আমরা কিন্তু তখনও বলেছিলাম, শপথ হয়নি, মানে না, আমি অধ্যাদেশ আকারে তার যেটা আগে আমি আসলো। একটা অন্য কথা বলছি যে যখন এটা আদেশ দেওয়া হলো, আদেশ অধ্যাদেশ না, আদেশ। আমরা বলেছিলাম রাষ্ট্রপতির এই ধরনের অধিকারও নাই, এটা মনে রাখতে হবে। এবং আইনবিদদের কাছে আমরা বলেছিলাম আইনবিদ রাষ্ট্রপতি অধ্যাদেশ দিতে পারে, হ্যাঁ, নট আদেশ। আদেশ দিতে পারে না, এটা খেয়াল করেন। তাহলে উনি যেটা দিচ্ছেন যে কোনো কোর্টে গেলে এটা বেআইনি হয়ে যাবে। তাহলে বিষয়টা ছিল, আমি বলছি তাহলে অটোমেটিক্যালি এটার কিন্তু কোনো ভিত্তি অ্যাকচুয়ালি নাই। কিন্তু গণভোট ঠিক আছে, যতটুকু হয়েছে মানুষের একটা রায়ের আইডিয়াটা পেয়েছেন, যদিও ওইখানে 4 পয়েন্টে পৃথিবীর ইতিহাসে ওইভাবে গণভোট হয় না, সেগুলো পুরনো আলোচনা করেছি, আমি ওর মধ্যে যাচ্ছি না। তাহলে আমি বলছি এখন যারা জোর করে আবার ওই অধ্যাদেশ পাশ করতে চায়, আবার সনদের নামে যা তারা বলেছে সব পাশ করতেছে, ওইটা গুরুত্বহীন। যেটা শতভাগ একমত হয়েছিল সবাই মিলে ওইটা করতে হবে। আর তারপরে বিএনপি তারা ক্ষমতায় আছে, তাদের ইস্তেহারে যদি নতুন কিছু তারা সে কথা বাস্তবায়ন- বলেছে যে কিন্তু 31 সে দফা ব্যাপারে আমি থেকে- পরিষ্কার বলি, তারা এটা করতে চাইলে শুধু সংসদ, যেটা আপনি বললেন, মনে রাখতে হবে সবাইকে, সংসদের বিরোধী দল শুধু বিরোধী দল না, রাজনীতির বাইরে বাইরে বিরোধী দল আছে, জনগণ আছে, তাদের মতামত ছাড়া ওই ঐক্যমত্যের বাইরে কোনো কিছু করতে গেলে তখন আমরাও রাজপথে আমাদের কাজগুলো করব। সুতরাং আমি মনে করি বিএনপি একটা ভালো পজিটিভ কাজ করেছে, প্রথমে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে। আর এখন তারা অন্ততপক্ষে এইটা যে সংসদে উত্থাপন করবে না যেটা বলছে, আমি এটাকে পজিটিভ বলি। কিন্তু অন্যান্য কতগুলো অধ্যাদেশের বিষয় আছে, সেগুলো আরও দেখে পরীক্ষা করে আমাদেরকে বলতে হবে। এবং আমরা মনে করি যে জনগণের পক্ষে যায় এইরকম কোন অধ্যাদেশ অতীতে থাকলে সেইটাকে সংবিধানে নেওয়া দরকার বলে আমরা মনে জি, করি। প্রিন্স কিন্তু গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ এইটাকে আপনি নতুন করে এটা আনার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তাতে করে ঐক্যমত্যের আলোচনা কিন্তু বাতিল হয়ে যায় না। প্রিন্স ভাই, কিন্তু সেখানে একটি প্রশ্ন বিপরীতে যে প্রশ্নটা করা হচ্ছে বিএনপি, জামাত এবং এনসিপির পক্ষ থেকে, সেটি নিয়ে আসতে চাই কর্নেল কাজী শরীফুদ্দিন আপনার কাছে। যে বলা হচ্ছে যে বিএনপি আসলে সংস্কার চায় না এবং বিএনপি এই যে জনমতকে গুরুত্ব বা সম্মান প্রদর্শন করছে না, না হলে গণভোটের এই যে রায় এটিকে বিএনপি আপহোল্ড করছে না, তারা সংবিধানের কথা বলছে। তো এটি আসলে বিএনপির পুরনো চরিত্র এবং এটি বাংলাদেশের 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতি এলাও করবে না, এই ধরনের কথা বলা হচ্ছে। তো আপনি 5ই আগস্টের যে স্পিরিট, তার সাথে মানে বিএনপির বর্তমান যে পদক্ষেপ বা তাদের যে অবস্থান গণভোট প্রশ্নে, জুলাই সনদের প্রশ্নে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আমার উপস্থাপক আর সহ আলোচক বিজ্ঞ প্রিন্স ভাই, স্মরণীয় বর্ণীয় ব্যক্তিত্ব, আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব also। সুন্দর একটা কথা বলেছেন প্রিন্স ভাই, একটা হচ্ছে সংবিধান সংস্কার পর্ষদ। সংবিধান একটা ধর্মের যেমন একটা ধর্মীয় গ্রন্থ আছে, একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। তো সংবিধান সংস্কারের কথা যখন আসে, যারা ভোটে অংশগ্রহণ করছে তার বাইরেও কিন্তু অনেক লোক আছে। যেমনটি প্রিন্স ভাই বললেন যে সংসদ আলোচিত সমালোচিত হবে যখন, তখন প্রাণবন্ত হবে। যখন আলোচনা সমালোচনা বন্ধ হয়ে যাবে, তখন সব এক পথে চলে আসবে। এটা গণতন্ত্রের ভাষা না। গণতন্ত্রের দিক দিয়ে যখন সংসদে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কথা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, কাউন্টার হচ্ছে, রিকাউন্টার হচ্ছে, সো ইট ফাংশনস। এখন আসি যে সংবিধান যে পরিষদটা করা হয়েছে, তার আগে আছে রেফারেন্ডাম বা গণভোট। রেফারেন্ডাম বা গণভোট যে আমাদের যে এখানে রাষ্ট্রপতি কখনো আদেশ দিতে পারেন না, উনি অধ্যাদেশ দিতে পারেন। এটাও
নেতা প্রিন্স ভাই স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন ছাড়া এই প্রবলেম কখনো সলভ হবে না। না, কারণ কাশেম ভাই, আমি বলি- মানে আমি যে বলি, প্রশ্নটি আপনি- এসছে আমি একটু বলি, যোগ জি। করি। আপনার যে আলোচনাগুলো করছেন এটা তো বলা হয়েছে, জি। কিন্তু যে প্রশ্নটা আসছে আপনার বিএনপি সংবিধানের কথা বলছে, জি। বা প্রিন্স ভাই কিন্তু বিএনপিকে এক ধরনের কি বলে প্রশংসা point-এ- করেছেন এই যে point-এ correct মনে সংবিধান করি। আপহোল্ড করছে বিএনপি, কিন্তু সংবিধানটি তো সবটি নয়। সংবিধান অনুযায়ী তো 2029 সালে নির্বাচন হওয়ার কথা। সংবিধান অনুযায়ী তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রবিধান ছিল না, কিন্তু ডক্টর ইউনূসকে তো অন্তর্বর্তী সরকার প্রধান বানানো হয়েছিল। অনেকগুলো তো সংবিধান কাভার করেনি, কিন্তু গণভোটের প্রশ্নে এসে বা সংবিধান সংস্কার পরিষদের গঠনের প্রশ্নে এসে কেন সংবিধানের কথা বলা হচ্ছে? দেখুন, এই যে জুলাই সনদের কথা বলা হয়েছে, এই গণভোট অধ্যাদেশ 2025-এর সিরিয়াল 21-এ স্পষ্ট বলা হয়েছে এ ব্যাপারে কেউ কোনো মন্তব্য করতে পারবে না। আবার আমাদের যে জনপ্রতিনিধিত্ব আইন, যেটা 1972, সেখানেও আছে কোনো ইলেকশনে যারা হু ইজ ইন পাওয়ার, যারা এক্সিকিউটিভ, তারা কখনো কোনো দলের পক্ষে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে সর্বনিম্ন তাকে 1 বছরের জেল খাটতে হবে। এই রেফারেন্ডাম বা গণভোটের সময় আমরা দেখতে পেয়েছি ভোট দিন আগে ছিল হা হা না না, কিন্তু এইবার লেখা হচ্ছে কোথাও দিয়ে টিক চিহ্ন দেওয়া, হায়ের পাশে টিক চিহ্ন দেওয়া, না এর পাশে ক্রস চিহ্ন দেওয়া। এটা কি একটা জায়গা প্রভাবিত করলো না? এটা কি আমাদের সংবিধানকে আচরে কলঙ্কিত করলো না? এই সাইডটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। ইউনূস সাহেবকে নিয়ে এসে এখানে বসানো হয়েছে, শপথটা কিন্তু প্রেসিডেন্টই দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট শপথ দিয়েছেন কোন অথরিটিতে? সংবিধানের অথরিটিতে। সেটা উনি দিতে পারেন, কিন্তু আদেশ বা অধ্যাদেশ দিতে পারেন, আদেশ উনি দিতে পারেন না। রিগার্ডিং দিস আসপেক্ট উই নিড টু থিঙ্ক যে এতদিন পর আন্দোলনে বা পরিবর্তনের পরে আমাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝখানে যদি মিল না হয়, তাহলে কিন্তু প্রিন্স ভাই বলেছেন আবার আন্দোলন বা আবার রাজপথের লোকজন আছে। আমরা চাই যে আমাদের গণভোটের মাধ্যমে, কারণ গণতন্ত্রের হৃদস্পন্দন হচ্ছে জনগণের রায়। এই জনগণের রায়ে নির্দিষ্ট একটা পার্টি তারা ক্ষমতায় এসছে, তারা তাদের মতো করে সুন্দর করে তাদের লোক দিয়ে বা তাদের যোগ্য লোক দিয়ে তারা জায়গায় জায়গায় বসিয়েছে। এখন আসুন এই সংবিধানের ভিতরে আলোচনার মাধ্যমে, যেটা প্রিন্স ভাই কিন্তু বিএনপিকে ভালো বলে নেই, প্রিন্স ভাই বলেছেন সংবিধান কনস্টিটিউশনকে ভালো। কারণ কনস্টিটিউশনের 148-এর সিরিয়াল 3-তে স্পষ্টভাবে লেখা আছে যে কে কোথায় শপথ দিতে পারবে, এই কে কোথায় শপথ পাঠ করবে। আবার আর্টিকেল 142-তে স্পষ্ট বলা হচ্ছে কোথায় কি করবে। সেই দৃষ্টিকোণ থেকে বিএনপি যদি আজকে শপথ নিয়ে ফেলতো, তাহলে কিন্তু একদম জগা খিচুড়ি হয়ে যেত। এখানে বলা হয়েছে মানে বিএনপির সংস্কার চায় না, এই ধরনের কথা বলা হচ্ছে। আপনি কি মনে বিএনপি করেন? সংস্কার চাই এটা আমি বলবো না, চায় না। সংস্কার চাই বা চাই না এটা আমার আলোচনার বিষয়বস্তু নয়। আর বিএনপি বলছে কনস্টিটিউশন ফলো করে সংবিধানের আলোকে আলোচনার মাধ্যমে আমাদের সিদ্ধান্তে আসতে হবে। কনস্টিটিউশন ফলো করে আলোচনার মাধ্যমে, যেমন তখন 84টা আইনের ভিতরে 48 একসাথে হয়েছিল, একত্রে ঐকমত্যর ডিসিশন হয়েছিল। কিন্তু ঐক্যমত্য মাত্র 30টা রাজনৈতিক দল ওখানে ছিল। বাংলাদেশে কিন্তু শুধু 30টা রাজনৈতিক দল নয়, আরো অনেক রাজনৈতিক দল আছে। অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট, কনস্টিটিউশনাল রাইট, আমি একজন সাধারণ নাগরিক, আমার কিন্তু এখানে কথা বলার অধিকার আছে। আপনি একজন উপস্থাপক, আপনার কথা বলার অধিকার আছে। জি, হ্যাঁ, না বলুন। এই দৃষ্টিকোণ থেকে স্পষ্ট এখানে বলা হয়েছে যে 30 কার্য দিবসের ভিতরে এটা সাকসেসফুল হতে হবে। ইট ইজ নট কারেক্ট। এটা বলা হয়েছে যে এই যখন সংবিধান সংস্কার পরিষদ হবে, তখন কোরাম হবে 60। তো সংবিধান সংস্কার পরিষদ এটা ছোট হবে না বড় হবে না কি বৃত্তান্ত, এটাই তো ডিসিশন হয়নি। বিএনপি না বলছে না, আবার বিএনপি যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠ দল, এখন ক্ষমতা আছে, তারা কিন্তু নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল 31 দফার মাধ্যমে। তা তাদের কাছে না, তারা তো গণভোটের পক্ষে তারা অবস্থান নিয়েছে, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। সেখানে তাদের রেফারেন্ডামকে তারা সাপোর্ট করলেও তারা কিন্তু দিয়েছে, নোট অফ ডিসেন্ট সেখানে দিয়েছে। জি ভাই, আসবো আপনার কাছে। প্রিন্স ভাই, তাহলে কি আসলে
মানে এই যে রাজনীতিতে যে ক্র্যাকটা তৈরি হচ্ছে, প্রথম দিকে আমরা দেখছি সংসদে একটা বিরোধপূর্ণ অবস্থা, এটি কি আসলে সামনের দিনে একটা বড় রকম সংকট তৈরি করতে পারে কিনা? আপনি কি মনে করেন যে এনসিপি জামাত গণভোটের প্রশ্নে অথবা সংবিধান সংস্কার পরিষদের প্রশ্নে তারা খুব অনড় হয়ে তারা যেভাবে বলছে যে রাজপথে তারা নামবে, সমুচিত জবাব দেবে এবং সরকারের উদ্দেশ্যে তারা নানা রকম মানে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করছে, আপনি কি মনে করেন এটা পরিণতি কি আমার হতে পারে? পরিষ্কার বুঝ যেটা, সেটা হচ্ছে যদি আমরা যে বক্তব্যটা যৌক্তিক বলে আমরা মনে করছি বা অন্যরা মনে করছে, যার যার বক্তব্য আমরা জনগণের কাছে ঠিক মতো নিতে পারি, এবং মিডিয়া, আমি বিশেষভাবে বলছি, অনেক সময় দেখা যাচ্ছে যে খণ্ডিত আলোচনা হয়, পূর্ণাঙ্গ হয় না, এটা যদি নিতে পারি তাহলে কেউ বায়াস্ট করতে এই প্রশ্নে পারবে বলে আমি মনেই করি না। কারণ জনগণের কাছে জিনিসগুলো স্বচ্ছ তুলে ধরলে আমরা দেখছি যুক্তিটাকেই শেষ বেলায় গ্রহণ করবে। যেমন আমি কতগুলো কথা বললাম, শরীফ ভাই আরও কংক্রিটলি পয়েন্টগুলো বললেন, আমি এই প্রসঙ্গক্রমে একটা কথা বলি, কিন্তু তারা সংসদে ঠিক আছে এটা করুক, ওটা করবে, আমরা তো কাউকে কথা বলা বাধা দেবো না, তারা তাদের কথাগুলো বলুক। আর আশা করব যে বিএনপির সব পয়েন্টে হয়তো একমত আমরা মোটেই হব না, যতটুকু যে বললাম যে তারা তাদের যুক্তি বলুক, নাহলে বাইরের থেকে বলবো। এইখানে আমি একটা প্রশ্নের উত্তর একটু আপনাকে বলি, যেটা বলছেন দেখেন এইটা হয়েছে কি, আরেকটা ওই যে যেহেতু দুইটা দলের নাম বললেন, বিরোধী দলের যারা, আমি তাতে খুব মানে অস্বাভাবিক দেখছি না, কারণ তাদের আইডিয়া তো ডিফারেন্ট। এক পক্ষ দেশের স্বাধীনতাই মানে না, পারলে এই দেশটাই মানে না, এবং এখানে যুদ্ধাপরাধীরাও আছে। আর তো তারা আরেকজন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে যায়, গতকালও তো দেখছেন যেটা বলেছে, এবং তারা দাবি করে জেএনজির নাকি প্রতিনিধি। তো আমি ওইগুলোকে তারা বলুক, কারণ কণ্ঠ আমরা রোধ করতে চাই না, কিন্তু এটাকে গুরুত্ব দিচ্ছি না। কেন গুরুত্ব দিচ্ছে না? তারাই তো আন্দোলনের শক্তি বলা হচ্ছে, আন্দোলনের শক্তিটা ভুল বিবেচনা। তারা নতুন একটা বিন্যাস, রাজনৈতিক একটা পরিবর্তনের মধ্য দিয়ে তারা এখন সংসদে গেছে, ফলে আপনি তাদেরকে খুব বেশি গুরুত্ব দিতে চাইছেন না কেন? পরিষ্কার করে বলি, সংসদে যে কোনো ভাবে হোক গেছে, তো ওইখানে কথা বলুক। আমি কিন্তু আমি বলছি সেটা আমি আলোচনা দিচ্ছি না, নিশ্চয়ই ভোটে গেছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু ভোট নিয়ে যদি আবার বলেন, ওই দেখবেন বিরোধী দলের নাম এবং সরকারি দল দুই পক্ষ থেকে কিন্তু অভিযোগ আছে ডিজাইন হয়েছে। আমি সেই আলোচনা এখন তুলছি না, আমি বলছি সুতরাং এক কথায় উত্তর নাই, কিন্তু আমি বলছি যে ঠিক আছে, ঘোষিত অংশে তারা গেছে, তারা ওইখানে কথা বলুক, আমি কথা বলা বারণ করছি না, কিন্তু গুরুত্বের কথা হচ্ছে যে ওরাই তো সব না। এইখানে কথা আমি বলেছি, উনিও বলেছেন, ব্যক্তি আরও দল আছে, বিভিন্ন শ্রেণী পেশার সংগঠন আছে, 18 কোটির মধ্যে 12 কোটির উপরে ভোটার আছে, আপনার এগুলো মনে রাখতে হবে। কারণ এইটা আমি এই কারণে বলছি যে আপনার জনগণের অন্যদিকে তাকাতে হবে। কিন্তু একটা পয়েন্ট খালি বলি, এই যে দেখেন, যে বলছেন যে 29 সাল, তো এখন তো এটা বলতে হয় যে একজন বললো এটা নাকি ডিপ স্টেটের চিন্তা ছিল। আমি যার জন্য এটা শোনার পর বলছি যে ওই অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সাহেবকে 2টা পয়েন্ট ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে এই যে ডিপ স্টেটের নামে তারা কি কি চাইছিল দেশকে দেওয়ার জন্যে, যে এবং 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকো, এটা আমাদের জানা দরকার, আমাদের দেশের সাথে গণতন্ত্র। আরেকটা দরকার, এটা কারা কারা, দেশ এবং বিদেশের। এই জিনিসগুলো ওপেন হলে আপনি দেখবেন অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। ওনার একজন পরিচিত চট্টগ্রামের, যদি আমি ভুল না করি, ধর্মমন্ত্রী, তিনি এই কথাটা বলছিলেন যে হাসিনার 29 সাল পর্যন্ত কথা ছিল আমরা থাকবো আর কি। এইবার আসি, দেখেন এইটাও কিন্তু ওই যে যেটা বললেন অন্তর্বর্তীকালীন সরকার, উনি কালীন বলে না, আমি বলি অন্তর্বর্তীকালীন, ওনারা বলে অন্তর্বর্তী সরকার, তারা এইখানে যে আসলো এবং রাষ্ট্রপতিদের শপথ নিল, সেইটাও কিন্তু এক অর্থে সংবিধানের ভিত্তিতে। কেন? সংবিধানের যেখানে আমাদের ব্যাখ্যা করার সুযোগ নাই, সে যেতে হবে কার কাছে? সুপ্রিম কোর্ট। আপিল বিভাগ 106 অনুযায়ী দিয়েছে বলেই তো তারা করেছে, সুতরাং আপনি এটা অস্বীকার করতে পারেন না। এখন অনেক সময় ডক্ট্রিন অফ নেসেসিটিতে একটা গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে এই ধরনের ঘটনায় অনেক কাজ হয়, যেটা পরের সংসদে এটা লিগ্যাল করে নিতে হয়। তাহলে সংবিধানের এক ধরনের ফ্রেমওয়ার্কের মধ্যেই কিন্তু আমরা কাজগুলো করছি, এবং এরা কেউ অস্বীকার করে না। যদি এটা একটা বিপ্লব হতো, একটা বিপ্লবী সরকার হতো, তাও কিন্তু এটা মুখে বললে বিপ্লবী সরকার হয়ে যায় না। একটা অংশ, দল, গোষ্ঠী, তারা একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সংগ্রাম করে, তার মধ্যে দিয়ে বিপ্লব করলে ওই সংগ্রামের মধ্য দিয়ে সে নতুন সংবিধান লেখা বা অন্য জায়গায় যায়। তো এবার তো সেইটা না। সুতরাং আমি বলছি যে এই পয়েন্টগুলো জনগণের কাছে পরিষ্কার করলেই কিন্তু আমি মনে করি যে কথা আজকে বলছে যে তারাই কি তাদের কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, আমি তা মনে করি না। এটা সংসদে তারা কথা বলুক, সংসদ তারা ডিসাইড করুক, আমরা যতটুক মানবো, না হলে আমরাও চেষ্টা করব রাজপথে থেকে আমাদের কথা বলার। কিন্তু আমি মনে করি কথাটা বলছি এই কারণে, দেখেন বিভ্রান্তি হবে না, আমি একটু খালি রিপিট করছি আবার, যদি এই পয়েন্টে একমত হই, আমি যদি এবার ধরে নিই সবার যদি সৎ উদ্দেশ্য থাকে, ধরুন আমি একটু প্রসঙ্গ বামপন্থী বা কম, আমরা তো
মৌলিক পরিবর্তন চাই, কিন্তু আমি চাইলে তো কালকে পারবো না। আমরা ঠিক আছে যতটুকু সংস্কার ততটুকু হোক, তাহলে সেইটা যদি চাই তাহলে প্রথমে তো এই পয়েন্টে যদি ন্যূনতম কারোর যৌক্তিক লোক থাকে তাদের একমত হইতে হবে যে আমরা সবাই মিলে যে পয়েন্টগুলোতে 100% একমত হয়েছি সেইটা আগে বাস্তবায়ন করুক সবাই। বিএনপির পক্ষ সেটা থেকে যদি সেটা না বলা করুক, হচ্ছে। ইয়েস জনাব আমার সালাউদ্দিন point- আহমেদ কিন্তু সে কথা বলছেন আমি যে সেটাই আমরা বলতে একটা কমিটি চাচ্ছি গঠন করি, না, কমিটি সেখানে বিরোধী দলের আমি কমিটির থেকে অংশগ্রহণ অন্য থাকবে। আলোচনা আসছি। কমিটি তো টেকনিক্যাল ব্যাপার, সরি আমি 30 সেকেন্ড শেষ করি। আমি বলছি এইটা দেখলে হবে যৌক্তিক। আমরা দেখব ওই ঐক্যমত্যে যে পয়েন্টগুলোতে সবাই মিলে 100% ঐক্যমত্য হয়েছি, বর্তমান সরকার সে আপনি ব্যাপারে কোনো সেদিকে গুরুত্ব দিচ্ছেন যে বরখেলাপ সেদিকে। করছে কিনা। তাই যদি বরখেলাপ না করে তাহলে কিন্তু আমরা কোনোটাই ব্যত্যয় করছে এই কথা আগে বলতে পারি না, আমার পরিষ্কার বক্তব্য। জি, ধন্যবাদ আপনাকে রহিম ভাই, রহিম হোসেন প্রিন্স ভাই, কর্নেল কাজী শরীফউদ্দিন। আপনার কাছে আসতে চাই যে আসলে সামনের দিনে রাজনীতিটাকে আপনি কিভাবে দেখছেন, যে রাজনীতি কতটা সহজ সরল পথে যাবে নাকি না জটিল আবর্তের মধ্যে যেতে পারে? আওয়ামী লীগ এখন রাজনৈতিক মঞ্চে নাই, দৃশ্যপটে নাই, তারাও কিভাবে ফিরে আসতে পারে কিনা বা কি দেখছেন? দেখুন, রাজনৈতিক ব্যাপারটা এটা অনেক বড় ডিসিশন। যেমন আওয়ামী যখন ক্ষমতায় ছিল তখন কোনো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, অ্যাজ পার আই এম কনসার্ন দিস ওয়াজ নট কারেক্ট। দেন ইন্ট্রিম গভর্নমেন্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, ইট ইজ নট অলসো কারেক্ট। কারণ কারণ না হলে বর্তমান বিএনপি না, লেট মি ফিনিশ। তো মেন জিনিসটা হচ্ছে কি, গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রুই হচ্ছে নিয়ন্ত্রণহীন আত্মবিশ্বাসী নেতা। আই রিপিট, গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রুই হচ্ছে নিয়ন্ত্রণহীন আত্মবিশ্বাসী নেতা। ব্রিটিশের এক ভদ্রলোক, ওনার নাম হচ্ছে লর্ড ডেভিড ওয়েন, উনি 100 বছর ব্র্যাকেটিং করে একটা বই লিখেছেন। বইটা এই গণতন্ত্র নিয়ে, দ্য হিউব্রিস সিন্ড্রোম, বুশ, ব্লেয়ার অ্যান্ড দ্য ইনটক্সিকেশন অফ পাওয়ার। এখানে উনি আমেরিকার 18 জন প্রেসিডেন্ট এবং ইউকের 26 জন প্রাইম মিনিস্টারের টোটাল জীবনী অ্যানালাইসিস করে, যেখানে জীবন, বৃত্তান্ত, সিদ্ধান্ত, আচরণ মানে CPB, ক্যারেক্টার, পার্সোনালিটি এবং বিহেভিয়ার রিসার্চ নিয়ে এইখানে গিয়ে জিনিসটা যেটা এসছে যে আমাদের গণতন্ত্র থেকে যদি সঠিক কোনো জিনিস পেতে হয় তাহলে গণতন্ত্রের পূর্ণ স্বাধীনতা বা অধিকার দিয়ে দিতে হবে সাধারণ নাগরিকের কাছে। এবং নাগরিকের কোনো পার্টির নেতার জন্য সবচেয়ে বড় ক্যারেক্টার হচ্ছে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা। প্রজ্ঞাবানের মাধ্যমে নেতৃত্ব, কর্তৃত্ব, ব্যক্তিত্ব দিয়ে একটা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সেই জন্য কিন্তু ওই বইটার নিচে দুইজন মানে বুশ এবং ব্লেয়ার। আমেরিকার দিকে যদি আমরা একটু তাকাই, ওরা একটা গণতন্ত্রকামী দেশ, বা ইন্ডিয়া গণতন্ত্রকামী দেশ। ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু 47তম প্রেসিডেন্ট, বাট 47তম প্রেসিডেন্ট হলে আমেরিকার 25 জন প্রেসিডেন্ট যারা আমেরিকাকে লিড দিয়েছেন তারা কিন্তু মিলিটারি ব্যাকগ্রাউন্ডের। তা এই দৃষ্টিকোণ থেকে আমাদের স্পষ্ট আসতে হবে হোয়াট ইজ কারেক্ট, হোয়াট ইজ ট্রু। সর্বদা যারা হ্যাঁ হ্যাঁ করে তারা কিন্তু গণতন্ত্রের জন্য ডেঞ্জারাস। এবং এই গণতন্ত্রকে ঠিক আছে, ওটা আপনি একটা নেতার যে 4টি গুণাবলী বা বৈশিষ্ট্যের কথা বলেছেন সেটি তো অনেক প্রশ্নে মানে হয়তো পরে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে খুব প্রত্যাশা, ভালো কথা বলেছেন আপনি। কিন্তু আমরা রাজনৈতিক সংস্কৃতি মানে আমি একটু জানতে চাইছি যে আপনি নিজেও বলেছেন যে কোনো দলকে নিষেধ করার পক্ষে আপনি নন, এটা গণতন্ত্র সম্মত হয় না গণতান্ত্রিক সমাজে বা রাষ্ট্রে। কিন্তু এখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে আপনি সেই জায়গা থেকে বলছি যে বর্তমান সরকার নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ, মানে এক প্রকারেই তারা তো নিষিদ্ধই, দল নিষিদ্ধ না, কিন্তু কাজ করতে পারছে না, মানে কার্যত ফলাফল তাই যে নিষিদ্ধই তারা আছে। এটি নিয়ে আসলে বিতর্কের মনে হয় এই জন্যই কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে মানে আপনি কি মনে করেন যে মানে ওই এখানে আওয়ামী লীগ স্পেস দেওয়ার সময় এসেছে বা দেওয়া উচিত গণতন্ত্রকে আরো বেশি সংহত করার জন্য, সুদূর প্রসারী করার জন্য? দেখুন, আমি যে বইটার রেফারেন্সটা দিয়েছি ওই ভদ্রলোক কিন্তু বাংলাদেশের কনটেক্সটে বলবো না ইউকে একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আর ব্র্যাকেট করেছেন 100 বছর এক্সপেরিয়েন্স থেকে তথ্যর মাধ্যমে সত্যিই প্রতিষ্ঠিত করেছেন। তো আমি যেটা বলেছি সেটা ওই বইয়ের উদ্ধৃতি দিয়ে গণতন্ত্রের কথা। আজকে 19 বছর আগে যে ঘটনা ঘটেছিল, দেন সাপোজ আমি একটা বলি, আমি সেনাবাহিনীতে প্রাক্তন অফিসার, আমরা যখন এই NID কার্ড তৈরি করি
তখন বলেছিল এটা সেনাবাহিনীর বা দেশের স্বর্ণযুগ। আফটার সার্টেন টাইম বলা হয়েছে এটা সেনাবাহিনীর কালো যুগ। তা স্থানকাল পাত্র হিসেবে এগুলো চেঞ্জ হয়, মানে রেজিম চেঞ্জ হলে রেজিম ভাষ্য বা বয়ানও চেঞ্জ হয়, বয়ানও চেঞ্জ হয়। জি। তো এই ঘটনা, এটা দুটা মন্তব্যই করেছি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আর উদ্ধৃতি টেনেছি এই লর্ড ডেভিড ওয়েনের বই থেকে। প্রিন্স ভাই একজন বিজ্ঞ রাজনীতিবিদ, মানে পরীক্ষিত নেতা, একটা পার্টির দীর্ঘদিনের ধরে সেক্রেটারি ছিলেন। একজন ডাক্তার যেমন করে মেডিসিন দিতে পারে, সেই স্পেশালাইজ হিসাবে আই থিঙ্ক এই ব্যাপারটা, রাজনৈতিক ব্যাপারটা প্রিন্স মানে ভাইয়ের আপনি কাছে সরাসরি এই রয়েছে। বিষয়ে মন্তব্য করতে চাচ্ছেন না। জি প্রিন্স ভাই, আপনার কাছে আসতে চাই যে মানে আমরা দেখছিলাম যে এক ধরনের নির্বাচনের সময় আওয়ামী ভোট নেওয়ার ক্ষেত্রে এক ধরনের কৌশল বিভিন্ন বিএনপি এবং জামাত করেছে। পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিভিন্ন অফিস খোলার এক ধরনের প্রবণতা আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, এবং মনে হচ্ছিল যে আওয়ামী লীগ হয়তো রাজনীতি ফিরে আসতেছে। তো ওই পরিস্থিতি থেকে আপনি কীভাবে দেখছেন যে মানে আওয়ামী লীগের ফেরা বা না ফেরার প্রশ্নটি কি এখন খুব বেশি অনিবার্য? আচ্ছা, আমি এই ব্যাপারে একেবারে কংক্রিট বুঝটা বলি। প্রথম কথা, আপনার ওই কথার একটা শেষে বললে হতো, কিন্তু প্রথম উত্তর দিই। আওয়ামী লীগ বা যে কোনো দলের ফেরা না ফেরা এটা অ্যাকচুয়ালি নির্ভর করে সেই দল, তার কর্মী সমর্থক, তাদের উপরই। পরিষ্কার বক্তব্য। এইখানে আপনি বলুন সরকারের চাওয়া না চাওয়ার উপরে নির্ভর করে না। প্রথমত মানে ওইটার উপরে, ওইটাই কিন্তু ভিত্তি। তারপর অন্য টেকনিক্যাল দিক আছে, চাইলেই কালকে পেরে যাবে আমি আবার তা বলছি না। সেটা তখন প্রশ্ন থাকে অন্য জিনিসগুলো, বা সেটা যদি আলোচনা হয় ওটা একটা অন্য মাত্রা আলোচনা আসছে। কিন্তু আমি আসছি এই জায়গাটিতে, দেখেন আমরা এই আলোচনাটা কেন আনতেছি হচ্ছে যে এত বড় একটা হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে। তো অবশ্যই যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে তারা, যারা তার সাথে জড়িত বা এর নেপথ্যের হোতা যারা, তাদেরকে বিচার তো হইতেই হবে নিঃসন্দেহে। এইটা নিয়ে কোনো, আমার বিবেচনায় কোনো বিবেকবান মানুষের দ্বিমত থাকার কথা না, আমাদেরও নাই, বিচার হতেই হবে, ক্লিয়ার। এখন আসি রাজনৈতিক দলের প্রশ্নে। তো বহুদলীয় রাজনীতির কথা বলি ভাই, লজিকটা বলেছেন, ওটা বলার দরকার নেই। আর আমাদের দেশ তো বহুদলীয় গণতন্ত্রের জায়গায়। এখন বহুদলীয় গণতন্ত্রে প্রথম কথা হচ্ছে যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ বা অমুক দল নিষিদ্ধ করা কি এগ্রি করতে পারি? নো, আমরা এটা এখন বলছি না, সাথে সাথেই বলেছি। কিন্তু ধরুন যদি ওই দল সম্পর্কে আইন বা অন্য জায়গা থেকে অন্য সিদ্ধান্ত আসে, তখন প্রশ্নটা অন্য জায়গায় দাঁড়ায়। কিন্তু নির্বাহী আদেশে আমরা কোনো দল নিষিদ্ধ করার একটু শেষ করি টোটালি তো বলতে দেন, নাহলে ভুল হবে। এই গেল। এর সাথে অনেক সময় আপনারা মিলাচ্ছেন আরেকটা দলের বক্তব্য, যে তাদের পয়েন্টে আমি ক্লিয়ার করি। জামাত বলে দিচ্ছি ওটার উত্তর, আমি কোনোটা এড়াইছেন এই জন্য বলছি আপনার জিজ্ঞেস করতে হবে না। টোটালিতে বললে সবাই বুঝে, জনগণ জাজ করুক। দেখেন জামাতের রাজনীতি প্রথমে সারেন্ডার 16 ডিসেম্বর হলো। তরুণরা জানেন, আমি তাদেরকে অনুরোধ করবো বই পড়ে দেখুক। এখানে পাকিস্তানি বাহিনী যখন সারেন্ডার করলো, সাথে কিন্তু লেখা আছে তার সাথে তাদের অল অক্সিলারি ফোর্স সারেন্ডার করেছে। অক্সিলারি ফোর্স মানে এই যে আল বদর, আল শামস, রাজাকার, এই। তাহলে তাদের রাজনৈতিক দল কোনটা? জামাত ইসলাম। তা আপনি কি পাকিস্তানের যারা সারেন্ডার করেছে পাকিস্তান বাহিনীকে বাংলাদেশে নতুন মিলিটারি ক্যাম্প স্থাপন করার সুযোগ দেবেন? তাহলে জামাত ইসলাম তো অটো নিষিদ্ধ হয়। তারপরে আমাদের সংবিধানে কি বলে, যে ধর্মভিত্তিক রাজনীতির যে নিষিদ্ধের বিষয়টা ছিল, সেই কারণে নিষিদ্ধ। তার সাথে এটা মিলানোর কোনো কারণ নাই। এবং এমনকি কোনো নির্বাহী আদর্শে কোনো দলকেই, আমার কথা কিন্তু পরিষ্কার আবার বলি, এইখানে আপনি দল নাম বাদ দেন, অন্য সব দলের না, আমরা নিষিদ্ধ করার পক্ষে না। কিন্তু আমি বলেছি ওই ধরনের যদি কোনো ঘটনা ঘটে, তাহলে সেটা আইন বলে দেবে। কথার কথা আরো ক্লিয়ার, শেষে এসে তো শেখ হাসিনা সেটা নিষিদ্ধ করলেন, মানে আন্দোলনের যেভাবে করেছে আপনি দেখবেন না, ওইভাবে তো নিষিদ্ধ, আমরা ওইটার পক্ষে না, ওই পয়েন্টে না। আমরা বলেছি জামাত ইসলাম অটো নিষিদ্ধ, তার যুদ্ধ অপরাধী দল, এমনকি কোর্টের তার অবজারভেশন আছে। কিন্তু আপনি ওইটা না করে একটা নির্বাহী আদেশে খালি সন্ত্রাসের নামে করলেন, ওটা তো তখন গ্রহণযোগ্য হয় নাই। কিন্তু গ্রহণযোগ্য হতো যদি আপনি ওই পুরনো ধাঁচে থাকতেন, কিন্তু সেটা তো হয় নাই। বলছি যে তাহলে আপনি একটা লজিক্যাল জায়গা থেকে এই জায়গায় যেতে হবে। আর আমি যে কথা আমি এই পর্ব আলোচনা শুরুতে বলেছি, আমি বলেছি তার নির্ভর করে কিভাবে। ধরুন এত বড় একটা হত্যাযজ্ঞের সাথে যে দলটা এবং দলের নেতা কর্মীরা জড়িত, তারা, আমি তো এটা বলি যে দেখেন, এই যে ভোট অনেকদিন পরে করলাম বলে এইখানে সব দল, ওই দলের সমর্থকরা তাহলে আসে, এটা তো অস্বীকার কোনো কারণ নেই, এবং থাকাটাই স্বাভাবিক, অস্বাভাবিক না, কারণ তারা তো হঠাৎ করে আসে নাই, ভোটের পেছনে সবাই ঢুকছে। কিন্তু আমরা যদি এই গণ অভ্যুত্থানের পর অল্প সময়ের মধ্যে একটা ভোট করতাম,
আপনি নেপালের দিকে একটু তাকায় দেখেন, আমার ধারণা তখন কিন্তু আলোচনাটা এরকম হতো না। আর একটা দল চাইলে আপনি দেখেন বাংলাদেশে মুসলিম লীগ অন্যান্য দলগুলোর পরিস্থিতি দেখেন, অল্টারনেট যদি অন্য শক্তি না হয় তাহলে কিন্তু মানে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে জনগণ বয়কট করতে বলে আপনি মনে করছেন? আমি মনে করি না, আমার ব্যক্তিগত ধারণা যে তারা দাঁড়ানোরও খুব বেশি লোক পাইতো না, নামকস্ত অল্প কটা সিট পাইতো হয়তো বা, কিন্তু আমি তার মানে তার করতে দেওয়া না দেনি বলছি না। আমি বলছি এগুলো সব ছেড়ে দিতে হবে। আপনি তো বললাম যে যদি ধরেন আইনগতভাবে কোনোভাবে আপনি দেখাইতে পারেন যে এই হত্যাকাণ্ডের সাথে যেভাবে জড়িত একটা হত্যাযজ্ঞের দল হিসাবে, তাহলে তখন নিষিদ্ধ করলে এক ধরনের বিষয় হয়। কিন্তু আপনি নিষিদ্ধ করছেন নির্বাহী আদেশ, এটা তো চলে না। আর নিষিদ্ধ করছেন কোনটা, ওইটা না হলে কিন্তু ভুল হবে। এটা কিন্তু এক না, আপনি যেটা বলার চেষ্টা করছেন কার্যক্রম নিষিদ্ধ আর দল নিষিদ্ধ এক জিনিস। এখন তারা ঠিক আছে, কিন্তু ফলাফল যে নির্বাচন অংশগ্রহণ করতে পারছে না, পারে নাই, ওই যে বললাম আপনি চাইলেও আমাকে আবার যদি উল্টা কথাও বলি, আমার ধারণা আপনি দ্রুত নির্বাচনের পরে তাকে যদি নির্বাচন করার কথা বলতেন, বাংলাদেশের জনগণ তাদের নির্বাচনে অ্যালাউ করতো কিনা সেটাই বড় প্রশ্ন দাঁড়াইতো। হয়তো তখনই অ্যালাউ করতো না, কিন্তু আপনি তখন অন্য কোশ্চেনটা সামনে আনতে পারতেন না। কিন্তু আপনি যদি গণতন্ত্রের ধারা রক্ষা করতে চান তাহলে করতে হবে। আমি একটা উদাহরণ না দিয়ে পারছি না। এখনকার যিনি প্রধানমন্ত্রী উনি, হ্যাঁ ওনার রাজনীতি, ওনার সাথে রাজনীতি আমাদের অনেক ফারাক, কিন্তু দেখেন উনি ভোটের পরে কি বললেন, অনেক কথার মধ্যে একটা তো বললেন, যিনি ভোট দিয়েছেন, ভোট দেন না মানে ওনাকে দেন নাই বা ভোট দিতে যান নাই, সকলের নিয়ে করতে হবে। দিস ইজ দ্য ডেমোক্রেসির ফান্ডামেন্টাল জায়গা। এই জায়গা তো আপনি যদি বাদ দেন তাহলে কিন্তু দেখবেন আরো অন্যভাবে ফিরে আসবে। একটা ছোট্ট উদাহরণটা কোনো ভালো হয় না, তবু ওই ভাই বলেছে বলে বলি। সেই জন্য দেখেন ওই যে যাদেরকে আমি ৭১-এর ঘাতক চক্র বললাম যে অটো নিষিদ্ধ হয়ে গেছে, আমরা এমনভাবে করেছি তার বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম করি নাই। হ্যাঁ আজকে তো আমি তো এই কথা বলবো না যে তাদের একেবারে ভোট নাই, তারা চলে আসে। তাহলে এটা মনে রাখতে হবে, রাজনৈতিকভাবে মোকাবেলা ছাড়া অন্যভাবে মোকাবেলা করে আসলে পার পাওয়া যায় না। এটাই হচ্ছে মূল কথা। জি জনাব কাজী শরীফউদ্দিন, আমরা একটু আসতে চাই, মানে আমরা ভবিষ্যতের নীতি নিয়ে কথা বলছি। যে আপনার কাছে কি মনে হয় যে আগের রাজনীতি, আগের সময় যে দল সংসদ থেকে বর্তমান সময় রাজনীতি দল সংসদের গুণগত কোনো পার্থক্য আপনি দেখছেন কিনা? আমরা দেখছি যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নানা ক্ষেত্রে নানা রকম একটু ভিন্ন মাত্রার, মানে ইতিবাচক তিনি একজন গেস্টার তিনি আমাদের সামনে উপস্থাপন করছেন। বলে এটি মানে এটা ভবিষ্যৎ কালমিনেশন কি হতে পারে, রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়বে সার্বিকভাবে? আজকে আমরা দেখেছি যে খুব যে বিরোধী দলীয় নেতার সাথে ২০ মিনিট তিনি একান্তে কথা বলেছেন সংসদ সচিবালয়ের তার কক্ষে, এটি অনেকে প্রশংসা করছেন। এটা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক কালচার। বহু চড়াই উতরাই পেরিয়ে একটা সংসদ নির্বাচন আমরা পেয়েছি। আমাদের ইন্টিম গভর্নমেন্টটা খুব ক্ষতি করেছে। যেমন নেপালের ইলেকশনটা যদি সাথে সাথে হয়ে যেত, যেমন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ না করে তাদের নির্বাচন আসতে দিত, জনগণই রায় দিত যে তারা আসবে কি আসবে না, তারা দেশের অস্তিত্বে কাজ করবে কি করবে না। ঠিক এমনি করে সংসদ আমরা পেয়েছি। ১৯৯১ সালে একজন ভদ্রলোক পার্লামেন্ট মেম্বার হয়েছেন এবং ১৯৯৮ সালে একজন পার্লামেন্ট মেম্বার আজকে জন্মগ্রহণ করেছেন। প্রিন্স ভাই দীর্ঘদিন ধরে রুট লেভেল নেতা থেকে একটা পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি, আর আমি একজন সেনা কর্মকর্তা। রিগার্ডিং সেনা কর্মকর্তা সিকিউরিটি অ্যাসপেক্ট, আমি যেহেতু ৩০টা বছর সেনাবাহিনীতে ছিলাম, আই নো রিগার্ডিং দিস অ্যাসপেক্ট, বাট হিজ পলিটিক্স রিগার্ডিং হি নোজ মাস মোর বেটার দ্যান মি। এই দৃষ্টিকোণ থেকে যে ৯১ সাল থেকে যে পার্লামেন্টেরিয়ান আর আজকে ৯৮ সালে যার জন্ম, প্রথম পার্লামেন্টে গিয়েছেন, তাদের মাঝখানে একটা মিউচুয়াল রেসপেক্ট রাখবে। এই মিউচুয়াল রেসপেক্টের জন্য প্রথম দরকার হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার। আলোচনা সমালোচনা ঠিক আছে, কিন্তু রাজনীতির একটা ভাষা আছে। শিষ্টাচার কি আপনি বর্তমান সংসদে দেখছেন? শিষ্টাচার মাঝে মাঝে ব্রেক করতে যাচ্ছে, সেই জন্যই কথাটা বলছি। যদি আমাদের রাজনৈতিক কালচার শিষ্টাচারটা ফলো করি, মাননীয় প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী। কোনো একটা সময় ছিল যে পল্টনের অফিসে যেতে গেলে মানুষ নিজে ভয় পেত। গতকাল উনি যখন পল্টনের অফিসে যান, তখন ইস্তাহাল খান পাত্র হিসেবে ঢাকার বিভিন্ন থাকার লোক জমায়েত ভরে গেছে। যদি জামাত কোথাও মিটিং ডাকে সেখানে লোক ভরে যায়, হাত পাখা মার্কার মিটিং ডাকে লোক ভরে যায়, আওয়ামী লীগ যখন ডেকেছিল লোক ভরে যায়, আবার বিএনপি যখন ডাকছে তখন লোকের লোকারণ্য। এইটা দেখে আমাদের রাজনীতির ভবিষ্যৎ চিন্তা করার কিছু নাই। রাজনীতির ভবিষ্যৎ চিন্তা ভাবনা করতে গেলে রাজনৈতিক শিষ্টাচার,
যেমন করে লেখাপড়া করে এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হয়, যেমন বিসিএস পরীক্ষা দিয়ে একজন বিসিএস অফিসার হতে হয়, যেমন বিসিএস এডুকেশন করে একজন মাস্টার হতে হয়, ঠিক এমনি করে রাজনীতির একজন প্রশিক্ষক হিসেবে সিনিয়রদের কাছ থেকে শিখে নতুন প্রজন্ম সামনে এগিয়ে যাবে। জেনজি বলেন আর নতুন প্রজন্ম বলেন, তারা একটা সংবিধানকে ডাস্টবিনে ফেলে দেবে। দিস ইজ নট রাজনীতিক কালচার এবং রাজনীতির ভাষা না। রাজনীতির ভাষা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ। যারা এসছেন তাদেরকে স্বাগতম জানায়। আপনারা এই সংসদটাকে প্রাণবন্ত করেন, আমাদের সমস্যাগুলো জনগণের সামনে তুলে ধরেন। আমরা যে সমস্যা ফিল করছি এই মুহূর্তে সমগ্র বিশ্ব আতঙ্কিত, কারণ আমরা বাংলাদেশ যুদ্ধ করছে না, বাট ইকোনমিক ওয়ার আমরা জড়িয়ে পড়েছি। যুদ্ধের ক্ষতিকর প্রভাবের মুখোমুখি আমরা। ইকোনমিক ওয়ারে জড়িয়ে পড়েছি, যেখানে 2 লক্ষর উপরে লিটার মানুষ চুরি করে, যেখানে সামান্য পেঁয়াজ লুকিয়ে রেখে মানুষ বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। কনফার্ম 2 দিন পরে সমগ্র বিশ্বের সাথে তাল মিলে অ্যাডাপ্টেশন করতে গিয়ে আমার জিনিসপত্রের দাম বাড়াতেই হবে। প্রতিদিন 197 কোটি টাকা আমাদের দিতে হচ্ছে ভর্তুকি। তো সেই দৃষ্টিকোণ থেকে আফটার সার্টেন টাইম ব্যালেন্স অফ পাওয়ার, গুড গভর্নেন্স করতে গেলে আমার জিনিসপত্রের দাম বাড়াতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সবার সার্বিক সহযোগিতা করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। প্রিন্স ভাই আসতে চাই, উনি যে প্রশ্নটি উপস্থাপন করেছেন খুব কার্যকরভাবে এই প্রশ্নটা করতে চাই যে আমরা এখন ইকোনমিক ওয়ারফেয়ারের মধ্যে আছি, এক ধরনের অর্থনৈতিক যুদ্ধের মধ্যে। যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, তেলের যে জ্বালানির যে চাপ সৃষ্টি হচ্ছে, বিগত 18 মাসের অর্থনীতি নাজুক অবস্থায় ছিল, রাজস্ব আদায় হয়নি, বিনিয়োগ হয়নি। তো বর্তমান সরকারের সামনে এই চ্যালেঞ্জটিকে আপনি কিভাবে দেখছেন? এই সামনে কি তেলের দাম যদি, বিদ্যুতের দাম, বিল যদি বেড়ে যায় তাহলে এটা কি ধরনের প্রভাব পড়বে? আমি করবার কি আছে? ওই সরাসরি ওই জায়গায় যাওয়ার আগে ধারাবাহিক কথা একটু বলি। একটু আগে যে আলোচনাগুলো করলেন, আমি কোনো ব্যাখ্যা না যেয়ে বলছি, এই যে সংসদে উনি একটা বয়সের ভারসাম্য, শিষ্টাচার, আমি যদি যতটুকু আমি বুঝেছি যে স্পিডটা বলেছেন, সেই স্পিডটা বিবেচনা করলে আপনি মেলা প্রত্যাশা করতে পারবেন না। ব্যাখ্যা দিলাম না, সময় থাকলে আরেকদিন বলা যাবে। কিন্তু আমরা এবার চেয়েছি ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার জন্য এই যাত্রা অব্যাহত থাকুক, সেইটুক হলেই হোক, তার বেশি আমি প্রত্যাশা করছি না। কারণ এখানে কারা আছে একই কথা আর বারবার না বলি, তারা মুক্তিযুদ্ধ বিরোধী অমুক টমুক, ওগুলো আর নাই বা বললাম, এগুলো জানা জিনিস, একাধিকবার হয়েছে। এবার আসে যেটা আপনি বলেছেন, এখনকার এই যে ধরেন আমাদের প্রধানমন্ত্রী বলতেই হয়, তিনি একটা যেহেতু রাজনৈতিক দলের প্রধান, হ্যাঁ নতুন কতকগুলো জিনিস করছে, এটা তো একদিকে ঠিক আছে, কিন্তু মানুষ শেষে দেখবে কোনটা বলেন তো? জিনিসপত্র, হ্যাঁ ফল বলতে তার জীবনের সাথে সে কি পেল, সে কি জীবনে কি প্রভাব। ধরুন একটা উদাহরণ, একটু পপুলার একটা উদাহরণ, তার সাথে রাজনীতি জড়িত বলে আমি আপনার পয়েন্টে আসছি। ধরেন কৃষকের এই সময় অন্যতম একটা ভালো কাজের আমি দেখি, অনেকগুলো এখনো কিন্তু মব সন্ত্রাস দমন হয় নাই, মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য কিন্তু এখনো পর্যন্ত পুনর্নির্মাণ হয় নাই, এখনো পর্যন্ত গায়েবী মামলা চলছে। একজন সাবেক বিচারপতি, তিনার যদি মামলা থাকে সেটা চলুক, কিন্তু তাকে হত্যা মামলায়, কারণ তিনি তো আর্মস কি হোল্ডারদের নিয়েই চলেন, তার নামে হত্যা মামলায় ছাড়ার পরও গ্রেপ্তার হয়, ওগুলো কিন্তু হয়নি। তো তারপরে ধরেন 12 লক্ষ কৃষকের তো একটা মৌকুফ হয়েছে, কিন্তু আপনি পরের ধারাবাহিকতায় কৃষকের যদি উৎপাদন খরচ না কমান, ন্যায্য মূল্য না দেন, আগামীবার আবার খেলাপি হবে, সংকটে পড়বে। তাহলে এই 30 সেকেন্ডে তাহলে শেষ করি। এবার শেষ হচ্ছে জ্বালানির ব্যাপারে একটা বড়, আসলে তো একটা সংকটে পড়তে যাচ্ছি, কিন্তু আমরা মনে করি এইটা দ্রুততম সময় একটা ম্যানেজমেন্ট যদি করে, বিশেষ করে যে দেখেন ওনারাই খবর দিলেন 2 লক্ষ লিটারের উপরে মজুদদারিটা দমন করুক। আর এখন পর্যন্ত সরকার দাম না বাড়ানোর ভালো কাজ করেছে, কেন বলি, দেখেন টাকা হলে কিন্তু পাবেন না। আর বিপিসি কিন্তু গত বছরেও 4,500 কোটি টাকার উপরে লাভ করেছে, তা ভর্তুকির পয়েন্টটা রাখুক যাতে জিনিসপত্রের দাম না বাড়ে। সেটা একটা পজিটিভ জায়গায় যাবে বলে শেষ করতে চাই যে একটি কথা, যে এখনো মব বন্ধ হয়নি, মানে আপনি কি দেখছেন কেন বন্ধ হচ্ছে না? দেশের আইন প্রণয়নকারী সংস্থা যারা আছেন তাদের এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। যারা অন্যায় অপকর্ম করে তারা সংঘবদ্ধ। রাজনৈতিক উইল দরকার আছে কিনা? রাজনৈতিক উইল হচ্ছে সেটা সদিচ্ছা, মিউচুয়াল রেসপেক্ট, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, যেটা আমি বারবার বলেছি। আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন মুক্তিযোদ্ধার সন্তান, একজন মিলিটারি সেনাপ্রধানের সন্তান, একজন মা ছিলেন প্রধানমন্ত্রী, বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। উনি দায়িত্ব নেওয়ার পূর্বেই কিন্তু বলেছেন, আমার অতীতের অভিজ্ঞতা থেকে, অতীতের ভুল থেকে আমি শিক্ষা নিয়ে সামনের দিকে আগাবো। I have a plan. রিগার্ডিং সেই মার্টিন লুথার কিং বলেছে আই হ্যাভ এ ড্রিম, আমার প্রধানমন্ত্রী বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তো লেটস সি, আমরা আমাদের প্রত্যাশা অনেক বড়,
সাধারণ মানুষ যেন সুষ্ঠুভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, কৃষক যেন তার সামনের দিকে এগিয়ে যেতে পারে। সেখানে যখন প্রত্যাশার মাত্রা অনেক বেড়ে যায় কিন্তু প্রাপ্তিটা কমে যায়, মানে সেটা একটি সংকট তৈরি করে। আপনাদের অসংখ্য ধন্যবাদ দুইজনকে আমাদের সময় দেওয়ার জন্য, দর্শকদের এবং দর্শক আপনাদের ধন্যবাদ দেখবার জন্য। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।